জানেন, আজ থেকে ঠিক ৫ বছর আগে ঠিক এই সময়টায় ইরা এবং রাফির বিয়ের অনুষ্ঠান চলতেছিল ঢাকার খুব এক্সপেন্সিভ একটা কনভেনশন সেন্টারে। তাদের বিয়েটা এত জাঁকজমকভাবে এবং সুন্দরভাবে হয়েছিল যে আপনিও যদি সেদিন সেখানে উপস্থিত থাকতেন তাহলে আপনারও মনে হতো এটাই হচ্ছে সেই ড্রিম ওয়েডিং যার স্বপ্ন হয়তো প্রতিটা মেয়ে তার জীবনে দেখে। কিন্তু সময় পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগেও নি। বিয়ের মাত্র ৩ মাস পরেই ইরা যখন রাফির অষ্টাব্য গালিগালাজের সাথে প্রথমবারের মতো গালে চটটা খেলো, তখন সে বিশ্বাসই করতে পারেনি যে রাফি তার সাথে এমনটা করলো। কারণ কি ছিল? কারণ হচ্ছে ইরা রাফির সাদা শার্টটা ভুলে অন্য কাপড় চোপড়ের সাথে ওয়াশ করে ফেলেছে। মাথা ঠান্ডা হওয়ার পর রাফি যখন ইনিয়ে বিনিয়ে চোখে একটু টলমলো পানি এনে ইরার কাছে মাফ চাইল, ইরাও তখন কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে মাফ করে দিল। নতুন নতুন বিয়ে করলে যা হয় আর কি। এদিকে তাদের বিয়ের বয়স যত বাড়তেছে ইরাও তত রিয়েলাইজ করতেছে যে সে যে রাফিকে বিয়ের আগে চিনত এই রাফি সেই রাফি নয়। প্রেমিক হিসেবে সে যে রাফিকে চিনত সে রাফি ছিল নম্র স্বভাবের, মার্জিত ভাষা সম্পন্ন এবং বুঝ সম্পন্ন একজন সুশীল যুবক। আর স্বামী হিসেবে সে যে রাফিকে দেখতেছে সে হচ্ছে উগ্র, বদমেজাজি, কথায় কথায় একদম নিকৃষ্ট মানের গালিগালাজ দেওয়া থেকে শুরু করে কখনো কখনো এক্সট্রিম লেভেলে বউকে মারধর করা একজন যুবক। একজন শিক্ষিত এবং বুদ্ধিমতী নারী হয়েও ইরা বারবার তার স্বামীর কাছে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতে থাকলো। বরং সময় যত যেতে থাকলো পরিস্থিতি তত ভয়ানক হতে থাকলো। আগে ইরা দেখা যেত সংসারের কোনো বিষয় নিয়ে হয়তো ঝামেলা হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে তখন মার খেত, আর এখন দেখা যায় সে এমন এমন বিষয়ের কারণে মার খাচ্ছে যা সে করেইনি। মানে মিথ্যা অভিযোগ দিয়ে দিয়েও রাফি এখন তাকে ফিজিক্যাল এবিউজ করা শুরু করেছে। বিষয়টা এখন এমন হয়ে গিয়েছে যে রাফি ইরাকে এভাবে টর্চার করে এক ধরনের পাশবিক আনন্দ অনুভব করতে লাগলো। সে ভিতরে ভিতরে ইরাকে তার ভালোবাসার মানুষ বা স্ত্রী হিসেবে যেন আর গণ্যই করছিল না, বরং তার কাছে ইরার অবস্থান অনেকটা দাসীর মতো হয়ে গিয়েছিল। ইরা যখন তার একসময়ের সুশীল প্রেমিক ওরফে বদমেজাজি স্বামীর রাফির পরিবারকে তার এইভাবে নির্যাতিত হওয়ার বিষয় জানালো তখন তারা এইসব কথা বিশ্বাসই করেনি। তারা পুরো এক পায়ে খাড়া যে তাদের ছেলের মতো সোনার টুকরো ছেলে বর্তমান যুগে একটাও পাওয়া যাবে না। ইরার পরিবারও রাফির টর্চার সেল থেকে ওকে বের করে আনার তেমন কোনো চেষ্টাই করেনি। কারণ ইরাকে যদি এই টর্চার সেল থেকে বের করে আনাও হয় এরপর কি হবে? ওর বাকি জীবন এরপর কিভাবে কাটবে? তার পরিবার এখন আর তাকে বসে বসে খাওয়াতে মোটেই রাজি নয়। আর বাংলাদেশের সমাজে স্বামীর ঘর না করতে পারা বা ঘর ছেড়ে চলে আসা বা তালাকপ্রাপ্ত একজন নারীকে কি চোখে দেখা হয় সেটা তো এদেশে বাস করতে করতে আমরা সবাই জানি। এরপর ৫ বছর পর রাফি ঘাড় ধাক্কা দিয়ে ইরাকে সংসার থেকে যখন চিরদিনের জন্য বিদায় করে দিল তখন ইরা অলরেডি ২ সন্তানের জননী। মানে সে তো নিজের জীবন ধ্বংস করেছেই, সাথে আরও ২টি জীবন ধ্বংস করেছে। বাংলাদেশে অহরহ এসব ঘটনা ঘটছে। শিক্ষিত কি অশিক্ষিত এরকম প্রচুর নারীর উদাহরণ দেওয়া যাবে যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে। এই ধরনের নারীদের মধ্য থেকে যখন কেউ কাউন্সিলিংয়ে আসে তাও এদের মধ্যে একটা বড় অংশ আসে যখন সে সবকিছু হারিয়ে ফেলেছে। এই অবস্থায় তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কেন এই ধরনের টর্চার এতদিন ধরে সহ্য করে আসছিল, তখন যে ধরনের উত্তর বেশি পাওয়া যায় তা হচ্ছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী না, স্বামীর উপর নির্ভরশীল, বাচ্চাদের জীবন নিয়ে ভেবেছে, যাওয়ার কোনো জায়গা নেই, বা বাইরের মানুষকে এইসব বিষয়ে জানালে স্বামী তাকে মেরে ফেলবে হুমকি দিয়েছে। এইরকম অনেক কারণ শোনা যায়। তবে একটা উত্তর শিক্ষিত এবং কর্মজীবী নারীদের থেকে কম বেশি বলুন বা একটু এদিক সেদিক করে হলেও যেটা শোনা যায় তা হচ্ছে তারা লোক লজ্জার ভয়ে, সমাজের মানুষ এসব জানলে তাকে কি চোখে দেখবে, সে শিক্ষিত নারী হয়েও স্বামীর হাতে বেধড়ক মার খাচ্ছে এটা জানাজানি হলে তার যে স্ট্যাটাস বা সম্মান রয়েছে কর্মসংস্থানে বা পরিচিত সার্কেলগুলোতে সেখানে সে হয়তো ছোট হয়ে যেতে পারে। এইসবের ভয়ও দেখা যায় সে অনেক সময় সবকিছু সহ্য করে যায়। মানে আমি যদি আরো স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলি তাহলে বিষয়টা হচ্ছে
অনেক সময় একজন শিক্ষিত এবং কর্মজীবী নারী যে কিনা আর্থিকভাবে সচ্ছল, সেও কিন্তু স্বামীর শারীরিক এবং মানসিক নির্যাতন চুপচাপ সহ্য করে যায় সংসারটা টিকিয়ে রাখার জন্য। সে কিন্তু এই অবস্থায় স্বামীর বিরুদ্ধে কোনো রকম স্টেপ বা লিগ্যাল অ্যাকশন নিচ্ছে না বা ডিভোর্সের পথও বেছে নিচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু নারী একটা সময় এসে হয়তো এইসব আর সহ্য করছে না এবং স্বামীর বিপরীতে কোনো স্টেপ বা লিগ্যাল অ্যাকশন নিচ্ছে বা আলাদা হয়ে যাওয়ার পথ বেছে নিচ্ছে। কিন্তু যে পরিমাণ নারী বর্তমানে বাংলাদেশের সাংসারিক জীবনে স্বামীর কাছে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, সে তুলনায় যারা লিগ্যাল অ্যাকশন নিচ্ছে তাদের রেশিও অনেক কম। একটা প্রশ্ন অনেকের মাথায় হয়তো এখন ঘুরপাক খাচ্ছে যে লিগ্যাল অ্যাকশন নেওয়ার পরিমাণ এত কম কেন? কারণ এইভাবে নির্যাতন হতে হতে স্বামীর এগ্রেসিভ মারধর খেয়ে স্ত্রী মারা যাচ্ছে, স্বামীর হাতে স্ত্রী খুন, এইসব খবর তো আমরা এখন প্রায় দেখতেছি। এটার একটা উত্তর আমি আগেই দিয়েছি। স্বামীর উপর আর্থিকভাবে নির্ভরশীল বা বাচ্চাদের জীবন নিয়ে ভাবতেছে, এরকম হতে পারে। আবার মানুষ জানাজানি হলে নিজের সম্মান ক্ষুণ্ণ হবে, এটাও হতে পারে। বিষয়টা আসলে যখন বিয়ে সম্পর্কিত, সংসার সম্পর্কিত, তাও যেখানে কোনো একটা অ্যাকশন নিলে সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে একজন স্ত্রীর পক্ষে এমন একটা বড় সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। অনেকগুলো ফ্যাক্টর তখন এখানে সেই নারীকে বিবেচনা করতে হয়। বিয়ে জিনিসটা বাইরে থেকে দেখতে যতটা অ্যাট্রাকটিভ লাগে, ভিতর থেকে এটা আসলে ততটাই জটিল। আর এই বিষয়টা স্ত্রী যারা আজকের ভিডিওটা দেখতেছে তারা বেশ ভালোভাবে নিজের সাথে রিলেট করতে পারবে। আর লিগ্যাল অ্যাকশন না নিতে চাওয়ার পেছনের আরেকটা বড় কারণ স্বয়ং বাংলাদেশের আইন কানুনি। ফাইলের উপর ফাইল জমা হতে থাকে, তারিখের উপর তারিখ চলতে থাকে, বছরের পর বছর ঘুরতে থাকে, কিন্তু বিচারের ফয়সালা হয় না। তাছাড়া টেবিলের নিচে খাম চালাচালি বলুন, দুর্নীতি বলুন, রাজনৈতিক প্রভাব বিস্তার করে ভিকটিম এবং তার পরিবারকে চাপের মুখে ফেলে দেওয়া, এমনকি প্রভাব বিস্তার করে বিচারের ফয়সালাও উল্টিয়ে ফেলা, এইগুলো তো বাংলাদেশে সেই মান্দাতার আমল থেকেই চলতেছিল। সময়ের সাথে সাথে এগুলো আরো শক্তিশালী রূপ নিয়েছে। নির্যাতন বা হত্যা রিলেটেড যখন কোনো একটা খবর আমরা প্রথম শুনি, তখন পুরো বাংলাদেশ মিলে আমরা নাচতে থাকি, মানে ডোপামিন রিলিজের জন্য আরেকটা নতুন খবর পেয়ে গেলাম আর কি। আমরা কয়েকদিন যাওয়ার পর সেই সব ঘটনা আমরা ভুলেও যাই, সেসব ঘটনার আদৌ বিচার হচ্ছে কিনা সেগুলোও জানার আমাদের কোনো ইচ্ছা নেই। বরং আমরা অপেক্ষা করতেছি যে কখন আবার নতুন কিছু হবে, কখন আবার আমাদের ডোপামিন নতুন উদ্যমে রিলিজ হবে। আমাদের এই স্বভাব চরিত্রের কথা বা মানসিকতার কথা সরকার পক্ষ থেকে শুরু করে তার নিচের চালাপেলা থেকে শুরু করে বিচার ব্যবস্থায় যারা আসীন আছে তারা সবাই জানে। তো এই বিষয়গুলো স্বামীর হাতে নির্যাতিত হওয়া একজন ওয়াইফ যখন দেখে বা জানতে পারে, তখন তার মধ্যে একটা ভয় কাজ করে যে তার সাথেও হয়তো একই ঘটনা ঘটবে। ন্যায় বিচার পাওয়ার জায়গায় সেও হয়তো বছরের পর বছর হেনস্থার শিকার হবে। লিগ্যাল অ্যাকশন নেওয়ার পরিমাণ কেন এতটা কম সেটা তো এখন আমরা ভালোই বুঝতে পারতেছি। কিন্তু তারপরও একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু ঠিকই উকি দিচ্ছে যে নির্যাতিত নারীদের মধ্যে তো অশিক্ষিত, শিক্ষিত, কর্মজীবী সব ধরনের নারীই রয়েছে। এখন যারা শিক্ষার আলোয় আলোকিত হতে পারেনি বা কম শিক্ষিত, তাদের ক্ষেত্রে আমরা না হয় অনেকটা বুঝতে পারতেছি যে তাদের জীবনসঙ্গী পছন্দ করার বিষয়ে হয়তো অতটা জ্ঞান নেই, বা আরো সরাসরি যদি বলি তাহলে হচ্ছে তারা কিন্তু চাইলেও খুব একটা শিক্ষিত এবং সুশীল পরিবারের সুশীল যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। কারণ মানুষ যে ধরনের স্ট্যাটাসে বড় হয়েছে তার চলাফেরাও সেই ধরনের স্ট্যাটাসের মানুষের সাথে হয়, তার পছন্দটাও বা তার জন্য অপশনটাও সেই ধরনের স্ট্যাটাসের মানুষ থেকেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন একজন শিক্ষিত মেয়ে বা শিক্ষিত এবং কর্মজীবী নারীর কথা আসছে, তার কেন জীবনসঙ্গী পছন্দ করার ক্ষেত্রে ভুল হবে, বা তার পরিবারে কেন মেয়ের জীবনসঙ্গী পছন্দ করার ক্ষেত্রে ভুল হবে? কারণ এখানে তো শিক্ষা দীক্ষা নেই, এই দোষটাও দেওয়া যাচ্ছে না। আবার শিক্ষিত এবং সুশীল যুবক পাত্র হিসেবে তারা অপশনে পাচ্ছে না, এই দোষটাও দেওয়া যাচ্ছে না। অথচ প্রচুর শিক্ষিত বা শিক্ষিত এবং কর্মজীবী নারী তার সুশীল স্বামীর হাতে ছোট বড় বিষয়ে মানসিক নির্যাতন থেকে শুরু করে বেধড়ক মার খাওয়া থেকে শুরু করে স্বামীর পরিবারের কাছ থেকেও পর্যন্ত বিভিন্নভাবে প্রতিদিন হেনস্থার শিকার হচ্ছে। আবার কখনো কখনো তো স্বামী বা স্বামীর সুশীল পরিবারও এগ্রেসিভ লেভেলে গিয়ে স্ত্রীকে খুন করছে। তাও আবার খুন হওয়া এইসব নারীদের মধ্যে অনেকের হয়তো বিয়ের আগে তার স্বামীর সাথে সম্পর্কও ছিল। খুন হওয়ার কথা নয় বাদই দিলাম, কারণ সবাই তো আর খুন হচ্ছে না, তবে নির্যাতনের শিকার কম বেশি অনেক স্ত্রীরাই হচ্ছে।
তাহলে এখন কথা ঘুরে ফিরে সে একই প্রশ্নে আটকে যাচ্ছে যে শিক্ষিত নারীর কিভাবে নিজের জীবনসঙ্গী চয়েস করার ক্ষেত্রে ভুল হলো, বা তার পরিবারের কিভাবে নিজের আদরের মেয়ের জন্য জীবনসঙ্গী চয়েস করতে এমন ভুল হলো। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে কিছু কথা স্পষ্টভাবে বলা দরকার। আজকের ভিডিওতে বাংলাদেশের বিবাহিত নারীদের দরজার অন্তরালের জীবন নিয়ে কথাবার্তা চললেও এই ভিডিওটা অবিবাহিত মেয়েদের জন্য একই রকম গুরুত্বপূর্ণ। আনমেরিড মেয়েরা যারা এই ভিডিওটা দেখতেছে তাদের মধ্যে অনেকে হয়তো ভাবতেছে, ধুর আমি অনেক ইন্টেলিজেন্ট মাইয়া, আমার সাথে জীবনে এইসব ঘটনা ঘটার কোনো চান্সই নাই, আমি এরকম নির্যাতন করা মারধর করা পুরুষ জীবনেও চয়েস করুম না। এক্স্যাক্টলি এইরকম ভাবনায় আজ থেকে 5 বছর আগে ভিডিওর শুরুতে যে ইরার গল্প বলেছিলাম তারও ছিল। সেও এইরকম মানসিকতা নিয়েই চলতো, কিন্তু সত্যি তো এইটাই যে দিন শেষে সে তার নিজের জন্য ভুল জীবনসঙ্গী বেছে নিয়েছিল, যার ফলাফল তাকে তার 5 বছরের বিবাহিত জীবনে অনেকবারই দেখতে হয়েছে। এরকম ফলাফল যদি আপনি না দেখতে চান তাহলে আজকের ভিডিওতে কি শিক্ষা দেওয়া হচ্ছে তা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, একজন শিক্ষিত নারী তার নিজের জীবনসঙ্গী হিসেবে একজন শিক্ষিত এবং সুশীল যুবক পছন্দ করবে, এটাই স্বাভাবিক, বা তার পরিবারও তাদের আদরের মেয়ের জন্য পাত্র হিসেবে এমন ছেলেই পছন্দ করবে। কিন্তু একটা মানুষ সুশীল কিনা বা সে একটা সুশীল পরিবারে বেড়ে উঠেছে কিনা এটা বাইরে থেকে মানুষ কিভাবে জাজ করে? যে খুব শিক্ষিত বা ভালো কোথাও হয়তো পড়াশোনা করে বা ভালো চাকরি বাকরি করে, ভালো জামা কাপড় পরে, মার্জিত ভাষায় কথা বলে, যার সাথে চলাফেরা করে মনে হয় যে তার স্বভাব চরিত্র আচার আচরণ ভালো, সমাজে যাদের একটা স্ট্যাটাস রয়েছে, এই ধরনের মানুষকেই তো বর্তমান সময়ে আমরা সুশীল বলতেছি, তাই না? এখানেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি যেহেতু বাংলাদেশের বর্তমান সময়ের মানুষের জীবন, পরিবার, রিলেশন এগুলো নিয়ে রিসার্চ করি, এগুলো সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, পরামর্শ দিয়ে থাকি, তাই আজ আপনাদের কাছে আমার একটা খুব সহজ কিন্তু খানিকটা মাথা খাটানো লাগবে এমন একটা প্রশ্ন রয়েছে। আপনি তো একজন মানুষকে সুশীলের ট্যাগলাইন দিয়ে দিলেন কিছু বাহ্যিক প্যারামিটার দেখে, ঠিক আছে, কিন্তু সে কি সত্যিকারেই সুশীল, নাকি সে সমাজ থেকে শুরু করে তার কর্মস্থল থেকে শুরু করে আপনার মতো এমন আরো 8-10 জন মানুষের সাথে সুশীলের ছদ্মবেশ ধরে চলতেছে? এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? আপনি হয়তো এখন ভাবতেছেন এর অর্থ কি, সত্যিকারের সুশীল এবং ভালো মানুষ কি তাহলে এখন আর নেই? অবশ্যই আছে, কিন্তু সেটা নগণ্য মাত্রায়। আর তাছাড়া মানুষের হাব ভাব, কথাবার্তা, আচার আচরণ, তার সামনে কে উপস্থিত আছে, কি ধরনের পরিস্থিতি বা পরিবেশের মধ্যে সে রয়েছে, এগুলোর উপর নির্ভর করেও তো বারবার পরিবর্তন হয়। আপনি আপনার বাবা মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে নিশ্চয় আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলেন না, আবার বন্ধু বান্ধবের সাথে যেভাবে কথা বলেন, যেরকম আচার আচরণ করেন, সেরকম নিশ্চয়ই আপনি একজন অপরিচিত মানুষের সাথে করেন না। আমরা যে বারবার এইভাবে নিজেদের রূপ পরিবর্তন করতেছি, এর জন্য আমাদের কিন্তু আলাদাভাবে কোনো ইফোর্টই দিতে হচ্ছে না। এগুলো আমাদের মধ্যে ছোটবেলা থেকে আস্তে আস্তে ইনপুট হয়ে এসেছে। চারপাশের মানুষ, পরিবেশ দেখে দেখে আমরা এগুলো সব শিখে ফেলেছি। বয়স বাড়ার সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে দেখা যায় এইসব বিষয়ে কিছুটা পরিবর্তন আসে, বা রূপ পরিবর্তনের বিষয়ে আমরা আরো এক্সপার্ট হয়ে উঠি। কিন্তু আমরা আমাদের শিকড় থেকে, মানে পরিবার থেকে যা শিখেছিলাম বা পরিবারে বেড়ে ওঠার সময় যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলাম, সেগুলো ঠিকই আমাদের অবচেতন মনের কোথাও না কোথাও রয়ে গিয়েছে। আর অবচেতন মনে থেকে যাওয়া ঘটনা বা শিক্ষাগুলো আমাদের জীবনে কখনো না কখনো প্রভাব বিস্তার করবেই। এর অর্থ একটা মানুষ যতই রূপ পরিবর্তনে এক্সপার্ট হোক না কেন বা তার শিকড় থেকেও আলাদা হয়ে যাক না কেন, তারপরও সে কখনো পুরোপুরি পরিবর্তন হয়ে নতুন মানুষে পরিণত হতে পারবে না। আর এটাই হচ্ছে আসল ঝামেলাটা। একটা বাচ্চা যে কিনা ছোটবেলা থেকেই দেখে আসতেছে যে তার বাবা তার মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, বাইরের কোনো মানুষের উপর রাগ বা ফ্রাস্ট্রেশনও তার মায়ের উপর ঝাড়ে, আবার অনেক সময় এমন অধিকার নিয়ে তার মাকে পিটায় যে আমার বউ আমি পিটে দিছি, কে কি করবি। এই বিষয়গুলো যখন একটা ছোট বাচ্চা বারবার তার চোখের সামনে দেখতে থাকে, তখন এটা তার মানসিক অবস্থার উপর কেমন প্রভাব ফেলে একবার ভেবে দেখুন তো। অনেক সময় তো এমনও হয় যে স্বামীর হাতে মার খেয়ে স্ত্রী তার সমস্ত ফ্রাস্ট্রেশন, কষ্ট সন্তানের উপর ঝাড়ে। অবুঝ বাচ্চাটা কোনো অপরাধ না করেও মায়ের হাতে মারধরের শিকার হলো। বাংলাদেশে এইসব ঘটনা অ্যাভেলেবেল। এই ধরনের টক্সিক সম্পর্ক দেখে দেখে বেড়ে ওঠা একজন মানুষের অবচেতন মনে টক্সিসিটি, ভায়োলেন্স, গালিগালাজ, এই টাইপের নেগেটিভ জিনিসগুলো ছোটবেলা থেকেই জায়গা দখল করে থাকে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি।
জরুরি না যে বাবা মায়ের মধ্যে এই ধরনের সমস্যাগুলো চলতেছে, অন্য কোনোভাবেও বাচ্চাটার অবচেতন মনে এগুলো জায়গা দখল করতে পারে। যদিও এখনকার সময় যৌথ পরিবার দেখা যায় কম, কিন্তু যৌথ পরিবারেও এই ধরনের সমস্যা দেখা যায়। বাচ্চাটা যেখানে বড় হচ্ছে সেখানে হয়তো তার ভাই ভাবিদের মধ্যে, চাচা কাকা মামা মামিদের মধ্যে এসব সহিংসতা হতে সে হয়তো দেখেছে। আবার যৌথ পরিবার তো টাকা পয়সা জমি জমা নিয়ে ঝামেলা হয়ে ভাই ভাইকে আহত নিহত করে ফেলে, এগুলো তো বাংলাদেশের নতুন কিছু না। এই অবস্থায় সে বাচ্চাটা যখন তার পরিণত বয়সে উপনীত হবে তখন তার মধ্যে 3 ধরনের পরিবর্তন আসতে পারে। এক হতে পারে সে এই ধরনের ভায়োলেন্স দেখতে দেখতে ট্রমায় চলে গেল। এই ধরনের মানুষদের মধ্যেও অনেকে আছে যাদের আর বিয়ে শাদী করার প্রতি কোনো আকর্ষণই থাকে না, কারণ তার মধ্যে একটা ভয় কাজ করে যে সে যদি বিয়ে শাদী করে তাহলে তার পরিবারেও হয়তো এমন ঘটনা ঘটতে পারে। বছরের পর বছর হয়তো সে মানুষটা এই ধরনের ট্রমা নিয়ে ঘুরতেছে। এগুলো তো আপনি বাইরে থেকে তাকে দেখে কখনোই বুঝতে পারবেন না, কারণ সেও বাকি 8-10 জনের মতোই চলাফেরা করতেছে, জীবনযাপন করতেছে। যদি সে নিজে থেকে তার নিজের কষ্টের কথা আপনার সাথে শেয়ার করে তাহলে সেটা ভিন্ন কথা। এই ধরনের মানুষও কিন্তু কাউন্সিলিংয়ে আসে এবং নিজের ট্রমার কথাগুলো শেয়ার করে, যেগুলো সে এতটা বছর নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছে। আবার দ্বিতীয় ঘটনা ঘটতে পারে যে সে যখন তার পরিণত বয়সে উপনীত হলো তখন সে নিজেই নিজেকে বোঝালো, কাউন্সিলিং করলো যে সে তার ছোটবেলায় যেসব ভায়োলেন্স পারিবারিক অশান্তি দেখে এসেছে এইসব সে কখনো তার নিজের পরিবারের সাথে করবে না, নিজের ওয়াইফ বাচ্চার সাথে সে কখনো এই ধরনের আচরণ করবে না। ছোটবেলায় সে নিজে যে কষ্টটা পেয়েছে সেই কষ্টটা তার বাচ্চাদের জীবনে কখনো হতে দিবে না, হুইচ ইজ ভেরি গুড। আর তৃতীয় যে ঘটনাটা ঘটতে পারে তা হলো ছোটবেলায় সে যে পারিবারিক সহিংসতা অশান্তি দেখে এসেছে এগুলো একটা সময় পর তার ব্রেন নর্মালি নেওয়া শুরু করলো, মানে এই ধরনের নেগেটিভ ঘটনাগুলো তার মধ্যে নর্মালাইজ হয়ে গেল। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ানক স্টেজ। সে এইসব ঘটনা থেকে উল্টো শিক্ষা নিল যে পারিবারিক জীবনে বউকে গালিগালাজ করা মারধর করা এইসব নর্মাল বিষয়, তার মাও তো এসব সহ্য করে সংসার করেছে, এর অর্থ নারীদের এসব সহ্য করেই সংসার করতে হবে। এখন যদি তার ওয়াইফ উল্টো তার এইসব নির্যাতনের বিষয়ে কথা তোলে তখন সেই যুবকের মাথা আরো গরম হতে থাকবে, কারণ তার মাও তো এসব সহ্য করে তার বাবার সংসার করেছে, সুতরাং তার বউকেও তাই করতে হবে। এমনকি কিছু কিছু শাশুড়ি তো এমনও আছে যে কিনা তার সন্তানের ভুল শুধরানোর জায়গায় উল্টো সে ছেলের বউকে বোঝায় যে সংসার করতে হলে মেয়েদের এইসব সহ্য করতে হয়, কারণ তারও মাথায় কাজ করতেছে যে সেও তো তার স্বামীর সংসার অনেক অপমানিত হয়ে মারধর খেয়ে করেছে, তাহলে এই মেয়েকেও তাই করতে হবে। মানে কিরকম একটা ভয়ানক পরিবারে পরিণত হয়েছে এটা এখন। এইসব ঘটনা থেকে আপনি নিজেও একটা বিষয় এতক্ষণে বুঝে গিয়েছেন যে বউ পিটানো বিষয়টা কোনো পুরুষ মানুষের মধ্যে হঠাৎ করে ডেভেলপ করেনি বা একদিন 2 দিনে তার মধ্যে এটা আসেনি, এইটা তার বংশ পরম্পরায় তার মধ্যে এসেছে। এটার প্রমাণ আপনি নিজেই বের করে ফেলতে পারবেন। আপনি নর্মালিও যদি কোনো ওয়াইফকে জিজ্ঞেস করেন যে কিনা প্রায় সময় তার স্বামীর কাছে বিভিন্ন কারণে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়, সে পুরুষের পারিবারিক ইতিহাসটা আপনি যদি তার স্ত্রী থেকে কিছুটাও জানতে পারেন তাহলেই জেনে যাবেন যে এই পুরুষই তার বংশে প্রথম না যে কিনা বউ পিটাচ্ছে, বরং তার ব্লাড কানেকশনে যারা রয়েছে তাদের মধ্যেও অনেকে এসব করছে বা হয়তো আগের জেনারেশনে করতো। বউ মারা এই ধরনের স্বামীদের কাছে যেন মনে হয় এইটা তার বংশগত অধিকার। এই ধরনের পুরুষ মানুষও বাকি 8-10 জন মানুষের মতো সমাজে চলাফেরা করছে, সমাজে সম্মানী মানুষ সাজতেছে, অফিসে সহকর্মীদের সামনে আদর্শ স্বামী সাজতেছে, গলা উঁচু করে সবার কাছে নিজের পরিবার বা বংশের ভুয়া সুনাম করতেছে, বা এমনভাবেই তারা নিজেদের আমাদের সামনে উপস্থাপন করতেছে যে আমরাই ভাবতে শুরু করলাম যে হ্যাঁ এরা নিশ্চয়ই খুব ভালো পরিবার বা বংশ থেকে এসেছে। কিন্তু দরজার অন্তরালে এই ধরনের সুশীল স্বামীরা ঠিকই বউ পিটানোতে ওস্তাদ। প্রতিনিয়ত ছোট বড় বিষয় স্ত্রীর গায়ে হাত তোলা, তার পরিবার ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, তাকে মেন্টাল টর্চার করা, এগুলো আমাদের বাংলাদেশের তথাকথিত অনেক সুশীল স্বামী এবং তার সুশীল পরিবারের পারিবারিক জীবনের গোপন বাস্তব চিত্র। দিস দ্য ডার্ক রিয়েলিটি অফ বাংলাদেশি ম্যারেজেস। বাস্তবতা যখন এতই ঘুরানো পেঁচানো এতটা কঠিন, সেই জায়গায় আপনি কিভাবে এত সহজে কাউকে সুশীলের ট্যাগলাইন দিয়ে ফেলেন? আনমেরিড মেয়েরা যারা আজকে এই ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে বলবো, অত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলো না। মানুষের বেশে মানুষও বাস করে, আবার মানুষের বেশে জানোয়ারও বাস করে। আপনি যাকে সুশীলের ট্যাগলাইন এত সহজে দিয়ে দিচ্ছেন তার মধ্যে আদৌ মানুষ বাস করছে নাকি জানোয়ার বাস করছে, এইটা বাইরে থেকে 2-3টা জিনিস দেখে এত সহজে বিচার করা সম্ভব না।
আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উচিত আজকের পর থেকে কোনো মানুষকে ভালো, সুশীল এইসব ট্যাগলাইন দেওয়ার আগে আরো 10 বার ভাবা। আচ্ছা, এখন আমি আপনাদের মুদ্রার ওপর পিঠটাও দেখাবো। কারণ বিয়ে শব্দটা যখন আসে তখন অটোমেটিক আমাদের মাথায় দুইটা মানুষের সম্পর্কের কথা তো এমনিই চলে আসে। সুতরাং আমি যদি আজ শুধু এক পক্ষের দোষগুণ নিয়ে আলোচনা করি তাহলে আংশিক সত্য প্রকাশ করার মতো হবে। বাংলাদেশি স্বামীদের বউ পিটানো টপিক নিয়ে আজ যেহেতু কথা বলা হচ্ছে, দরজার অন্তরালে স্বামীদের ডার্ক সিক্রেট ওপেনলি এভাবে আলোচনা করা হচ্ছে, তাহলে এখানে স্ত্রীদের কথাই বা বাদ যাবে কেন? ভিকটিমও কিন্তু অনেক সময় অপরাধীর সমান মূল্যর দোষী হয়, কারণ ভিকটিমেরও অনেক সময় ভুল থাকতে পারে। একজন শিক্ষিত নারী যতটা সচেতনতার সাথে চোখ কান খুলে নিজের জীবনসঙ্গী চয়েস করার কথা, ততটা সচেতনতা কি সে আসলেই জীবনসঙ্গী চয়েস করার ক্ষেত্রে দেখিয়েছে? এই প্রশ্নটার উত্তর এখানে জানা খুবই জরুরি। কখনো কখনো তো কিছু মেয়ে ভালোবাসায় এমন অন্ধ হয়ে যায় যে সে ওই ছেলের অতীত জীবন বা তার পরিবারের মানুষজন সম্পর্ক ঠিকভাবে খোঁজ নেয় না। তার কাছে মনে হয় যে সে যে সোনার টুকরো প্রেমিক পেয়েছে, সে সোনার টুকরো প্রেমিক বিয়ের পর সোনার টুকরো স্বামীও হবে। এই ধরনের অন্ধ ভালোবাসার ফল কিন্তু পরে ভালো হয় না। শিক্ষিত নারী পর্যন্ত এই ধরনের ভুল জীবনে করে বসে। আবার অনেক পরিবার তো এতটা লোভী, তারা পাত্রের পজিশন, টাকা পয়সা, বাড়ি গাড়ি দেখেই নিজের মেয়ের সেখানে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা সেই পাত্রের অতীত, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আসলেই সে মানুষ হিসেবে কেমন, এগুলো কোনো কিছু ঠিকভাবে খোঁজ নেয় না। উপরে উপরে কিছু খোঁজ হয়তো টুকটাক নিয়ে থাকে, কিন্তু সেটা বিয়ের মতো সম্পর্কে জড়ানোর জন্য যথেষ্ট নয়। এইসব পরিবারের অবস্থা দেখে মনে হয় তারা তাদের মেয়ের বিয়ে দিয়ে দিলেই বেঁচে যায়। তাদের কাছে মনে হয় পাত্রের যেহেতু এত টাকা পয়সা রয়েছে, এত আরাম আয়েশের ব্যবস্থা রয়েছে, সেখানে তো তাদের মেয়ে পায়ের উপর পা তুলে সারা জীবন রানীর মতোই থাকবে। আবার কিছু কিছু পরিবার এমনও আছে যারা জানতে পেরেছে তাদের মেয়ে স্বামীর বাড়িতে যৌতুকের কারণে অত্যাচারের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে মেয়েকে তার স্বামী এবং তার শ্বশুর বাড়ির লোকেরা হেনস্থা করছে। মেয়েটা এত কষ্ট করে সেই সংসারটা করতে চাচ্ছে না, তারপরও মেয়ের পরিবার তার সে স্বামীকে এক এক সময় টাকা পয়সা দিয়ে লালে লাল করে দিচ্ছে। তারপরও তারা তাদের মেয়েকে সেই স্বামীর বাড়িতে থাকতে বাধ্য করছে। যখন সে টাকা শেষ হচ্ছে তখন স্বামী আবার বউকে মারধর করছে, শ্বশুর বাড়ি থেকে তখন আবার সেই স্বামীকে টাকা দেওয়া হচ্ছে। এগুলো অশিক্ষিত পরিবারের না, বাংলাদেশের শিক্ষিত পরিবারের ঘটনাই বলতেছি। তবে এটাও সত্য, এমন অনেক পরিবার বা মেয়েরা আছে যারা যে ধরনের দোষের কথা আমি উল্লেখ করতেছি, এই ধরনের দোষ না করেও বিবাহিত জীবনে নির্যাতনের শিকার হয়ে আছে। আর আরেকটা বিষয় আসলে না বললেই না, পাত্রের টাকা পয়সা দেখে লালা ফেলা বন্ধ করুন। মেয়েটা যেহেতু আপনার, সুতরাং আপনারই প্রথম দায়িত্ব তাকে একটা সুন্দর ভালো জীবন দেওয়ার। কিভাবে চোখ কান খোলা রেখে বুদ্ধি সহকারে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এগুলো আপনার সন্তানকে শেখানোর দায়িত্ব আপনারই। কারণ আপনার আদরের মেয়েটা যখন জীবনে কষ্টে থাকে বা নির্যাতনের শিকার হয়, সেই অবস্থায় সত্যিকারের বাবা মা হিসেবে আপনারও ভালো থাকার কথা না। সন্তানের এই দুরবস্থার জন্য আপনিও কোনো না কোনো অংশে অবশ্যই দায়ী। বিয়ে দিয়ে দিলেই এত সহজে দায়িত্ব শেষ হয়ে যায় না। আর মেয়েরা অযথা আবেগটা কমাও, আবেগ ঝেড়ে ফেলে বাস্তবতার আলোকে মানুষকে চিনতে শিখো। বাইরে থেকে 2-3টা প্যারামিটার দেখে কাউকে পাওয়ার জন্য লাফালাফি করো না, কারণ সব ভুল জীবনটা নষ্ট করে না, তবে কিছু কিছু ভুল পুরো জীবনটাই নষ্ট করে দেয়। আর ভুল মানুষকে বিয়ে এই ধরনেরই একটা ভুল। আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে, আপনার সৎ উপায়ে আর্থিকভাবে স্বাবলম্বী জীবনে অবশ্যই হওয়া উচিত, স্বনির্ভর হওয়া উচিত। প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে যারা ভাবে যে বাবার বাড়িতে বাবা মা আমাকে খাইয়েছে পড়িয়েছে, স্বামীর বাড়িতে স্বামী খাওয়াবে পড়াবে, তো আমার এত টেনশনের দরকার কি? আর বাবা মারা গেলে তো বাবার সম্পত্তি পাবো, স্বামী থেকে স্বামীর টাকা পয়সা পাবো, সম্পত্তি পাবো। মানে আপনি নিজে যা উপার্জন করেননি সেগুলোর লোভে আপনি বসে আছেন এবং নিজে এই জন্য কিছু করবেন না এই সিদ্ধান্তে অটল রয়েছেন। এটা আরেকটা বড় ধরনের ভুল। যে জিনিস আপনি নিজে উপার্জন করেননি সেই জিনিস পাওয়াও অত সহজ না, যতই আপনার প্রাপ্য হোক না কেন, তারপরও আপনি অনেক সময় জীবনে অনেক কিছু পাবেন না। পৃথিবী এত সহজ সরল ভাবনা নিয়ে চলে না। আপনি কি পাবেন কি পাবেন না সেগুলো সব পরের বিষয়। মজার বিষয় হচ্ছে বর্তমান পৃথিবীতে নিজের প্রাপ্যটা বুঝে পেতেও আপনাকে অনেক সময় লড়াই করতে হবে। আর এর জন্য আপনার নিজের স্ট্রং একটা আইডেন্টিটি অবশ্যই থাকতে হবে, সাথে আপনার টাকা পয়সাও থাকতে হবে। এটাই বাস্তবতা।
আরেকটা কথা সারা জীবন মনে রাখবেন, দুর্বল ব্যক্তিকে সবাই কার্পেট হিসেবে ব্যবহার করতে পছন্দ করে, আর এই সবাইতে আপনার পরিবারও ইনক্লুড। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। আচ্ছা, আমি কিন্তু আমার ভিডিওর শেষের দিকে চলে এসেছি, একটা কথা না বললেই না। এক ধরনের নারীদের আমি কিন্তু আজ আমার টপিকের অন্তর্ভুক্ত করিনি। আলফা মেল লাভার যেসব নারীরা রয়েছে তারা আমার আজকের টপিকের অন্তর্ভুক্ত নয়, কারণ আলফা মেল বলতে যে ধরনের পুরুষের প্রতিচ্ছবি সিনেমা মিডিয়া ইন্ডাস্ট্রি সমাজে প্রতিষ্ঠিত করেছে সেই ধরনের পুরুষদের বা তাদের প্রতিচ্ছবির পুরোপুরি অ্যাগেনস্টে আমি। সুতরাং যেসব নারী এই ধরনের উগ্র বদমেজাজি অশ্রাব্য গালিগালাজ করা মারধর করা পুরুষের মধ্যে হটনেস খুঁজে পাচ্ছে, ভালোবাসা খুঁজে পাচ্ছে, বা সত্যিকারের পুরুষের ফ্লেভার এদের মধ্যে খুঁজে পাচ্ছে, এই ধরনের নারীদের জন্য তো আমার আওয়াজ তোলার আসলে কিছুই নেই। কিছু মানুষ দেখে শিখে, কিছু মানুষ নয় ঠেকে শিখবে, সমস্যাটা কি? বোঝা গেল? আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।